যুদ্ধের 5 দিন অতিক্রান্ত। গত 24 ঘন্টায় ইরানের অ্যাটাক প্রায় স্থিমিত হয়ে এসছে, কিন্তু ওভারঅল এটা বলা চলে যে সীমিত সত্ত্বেও ইরান মোটামুটি রেজাল্ট দিয়েছে। আমি এই ভিডিওটাতে ইরান কি পেরেছে আর কি পারেনি, আর কি করলে ইরান বেটার করতো পারফরমেন্স, তার একটা মোরাললেস আমার নিজের অ্যাসেসমেন্ট দিচ্ছি। যেমন আমি এটাও বলেছিলাম যে ইরানের পক্ষে অবভিয়াসলি মানে আমেরিকা এবং ইসরায়েলের মতো দুটো পরাশক্তির সাথে পেরে ওঠা সম্ভব না। ইটস ভেরি সিম্পল লজিক। আজ না হলে কাল ইরানের ড্রোন এবং মিসাইল শেষ হতোই। নাথিং টু ডু অ্যাবাউট ইট, ইটস জাস্ট এ নাম্বার। কিন্তু তারপরেও এই 5 দিনে আমরা যেটা দেখলাম সেটাতে ইরান কি ঠিক করেছে এবং ভুল করেছে একটা মোটামুটি আমরা অ্যানালিসিস করতে পারি। বাট ফার্স্ট অফ অল ইরানকে একটা ব্যাপারে ক্রেডিট দিতে হবে, সেটা হচ্ছে যে ইরানের স্যাংশন ছিল, ইলেকট্রনিক্স পার্টস জোগাড় করা খুবই কঠিন ছিল, এবং বিভিন্ন রকম স্মাগলিং ওয়েতে ইরান তার পার্টসগুলো জোগাড় করতো। ইট ওয়াজ ডিফিকাল্ট, ওভারঅল এ ভেরি ডিফিকাল্ট অপারেশন। যেটা হয়েছে, ইরান কখনোই কনভেনশনাল নেভি বা কনভেনশনাল এয়ারফোর্স তৈরি করার চেষ্টা করেনি, কারণ তারা জানতো যে সেখানে করে কোনো লাভ নেই, বিকজ দে বি থ্রাস্ট আউট ইন এ ফার্স্ট ডে অফ ওয়ার, যেটা আমরা এমনিতেও দেখতে পাচ্ছি। তো একদিক থেকে ভালোই করেছে, সেদিক থেকে ডিসিশন ঠিকই ছিল। তো ইরান যে জায়গাটা ভালো করেও করতে পারেনি সেটা হচ্ছে এই যে তাদের, আবার বলছি, সেকেন্ড স্ট্রাইক বা ডিপ স্ট্রাইকিং ক্যাপাবিলিটি। সেটা কেন আমি একটু এটা এক্সপ্লেন করা দরকার। দেখুন, ইরান মোটামুটি এই যুদ্ধে যেটা ভালো পারফরমেন্স ইরান দেখিয়েছে সেটা হচ্ছে ফাতার 2, যেটা হাইপারসনিক মিসাইল। মোটামুটি 6% রেটে পেনিট্রেট করতে পেরেছে এয়ার ডিফেন্স, যেটা খুবই হাই কনসিডারিং যে ইউএস প্যাট্রিয়ট যে ব্যাটারি আছে তার মানে ইভেন ইউএস মিসাইলের এগেনস্টে তার ক্যাচিং রেট হচ্ছে 98%। সেখানে ইরানিয়ান মিসাইলের এগেনস্টে, হাইপারসনিক ফাতা মিসাইলের এগেনস্টে এটা দাঁড়িয়েছিল হচ্ছে 94%, which is 3 times higher। অর্থাৎ ইরানের ফাতার 2 মিসাইল প্রায় 3 গুণ বেশি প্যাট্রিয়ট ব্যাটারি পেনিট্রেট করতে পেরেছে। কিন্তু কেন করতে পেরেছে তার কারণটা হচ্ছে কি, ফাতার 2 মিসাইল হাইপারসনিক স্পিডের জন্য যে ভয়ঙ্কর তা ঠিক নয়, শুধুমাত্র স্পিড থেকেই দিতে পারে। মেন সমস্যা হচ্ছে ফাতার 2 ওরা জানতো যে প্যাট্রিয়টিক মিসাইল একটা যেটা করে, ধরুন যেটা অ্যান্টি মিসাইল ছোড়া হচ্ছে আর কি, ইন্টারসেপ্টর মিসাইল, সেটা উল্টো দিক থেকে যেটা আসছে তার প্রজেক্টাইলটাকে ওকে এস্টিমেট করতে হয়। ফাতার 2 সবচেয়ে ডেঞ্জারাস ফিচার হচ্ছে ওটাকে এস্টিমেট করতে দেয় না, এটা ওভাবল করতে থাকে। ওর সামনে একটা হাইড্রোজেনিক ফ্রন্ট আছে যেটাতে ওই মিসাইলটাকে ওবলিং করে, তো মিসাইলটা এরকমভাবে স্পাইরাল করতে থাকে। যাতে সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে কি, যে মিসাইলটা উল্টো দিকে ঝাড়ছে মানে স্যাম ব্যাটারি থেকে বা প্যাট্রিয়ট থেকে, যে লেয়ারই ডিফেন্স যাক না কেন, তাকে সবসময় উল্টো দিকের মিসাইলটাকে, ট্র্যাজেক্টরিটাকে অ্যাজিউম করতে হয়। তো এই ফাতার 2 মিসাইল যেটা করে, স্টেজ 1 স্টেজ 2-তে ঠিকঠাক যায়, এবং স্টেজ 3-তে লাস্ট 10-20 কিলোমিটার্স ও ট্র্যাজেক্টরিটা অ্যাজিউম করতে দেয় না, ট্র্যাজেক্টরিটা এরম এরম করে করতে করতে চলে যায়, যার জন্য ফাতার 2 আটকানো খুব মুশকিল। এবং ফাতার 2 কিন্তু অলমোস্ট খুব হাই সাকসেস রেটে তেল আবিবে পড়েছে, কিন্তু ফাতার 2 দিয়ে আমেরিকান কোনো নেভির ক্ষতি করা যায়নি। সেটার কারণ আমি আসছি কেন সেটা হয়নি, ফাতার 2 কেন নেভিকে কিছু করতে পারেনি। কিন্তু জেনারেলি স্যাম ব্যাটারি বা প্যাট্রিয়ট মিসাইল, প্যাট্রিয়ট ডিফেন্সের এগেনস্টে খুব ভালো কাজ করেছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে ইরানের শাহিন 132 ড্রোন, যেটা ছোট ছোট ড্রোন সিস্টেম, 10 কিলো 20 কিলোর বোম ফেলে, সেটাই অ্যাকচুয়ালি কাতার, কুয়েত এবং ইউনাইটেড এমিরেটসে ত্রাস করে রেখে দিয়েছিল। সমস্যা হচ্ছে কি, এইগুলো যে খুব একটা বেশি মানুষ মারতে পারে তা তো না। আমি আবার বলেছি, 100 কেজি 200 কেজির ওয়ারহেড না হলে কোনো বিল্ডিং ভাঙতে পারে না। এটা হয়েছে পার্কিং লটে জ্বালিয়ে দিয়েছে, এই জ্বালিয়ে দিয়েছে, মোটামুটি লোকজনের মধ্যে ত্রাস সঞ্চার করতে পেরেছে। তো অবভিয়াসলি শাহিন 2 প্রচুর পরিমাণ ইরানের কাছে মজুদ ছিল, তো সেগুলো ছেড়েছে প্রথম কয়েকদিন ধরে, তারপর এখন আস্তে আস্তে ছাড়তে পারছে না। কিন্তু যেহেতু আমি আবার বলছি যে লঞ্চ করতে পারছে না, তো এখানে প্রশ্ন হচ্ছে যে ইরানের কাছে যখন শাহিন 2-র মতো হাইপারসনিক মিসাইল ছিল, তাহলে ইরান এই যুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য পেল না কেন? কারণ আলটিমেটলি কিন্তু তারা তেল আবিবে মেরেছে গোটা 30 লোক, 10-12টার মতো বিল্ডিং পড়েছে, বাট দ্যাটস নাথিং কম্পেয়ার টু তেহরানে যা হয়েছে, প্রায়
$2000-এর কাছাকাছি লোক মারা গেছে, শয়ে শয়ে বিল্ডিং ধ্বংস হয়েছে, প্রচুর মিলিটারি ইনস্টলেশন ধ্বংস হয়েছে। সো ইটস নট ইভেন কম্পায়ারেবল অ্যাকচুয়ালি, মানে কম্পেয়ার করার কোনো জায়গায় নেই। তো প্রশ্ন হচ্ছে যে শাহিন টু মিসাইলটা তাহলে এত এফেক্টিভ হওয়া সত্ত্বেও ইরান বেশি ছুটতে পারছে না কেন? ওদের কাছে তো পেয়েছিলাম শয়ে শয়ে, সরি ফাতার টু তো ওদের কাছে শয়ে শয়ে আছে। সেইখানে আমি প্রথমে দেখুন, আমার ভিডিও দেখুন, আমি বলেছিলাম যে ইরানের সেকেন্ড স্ট্রাইক ক্যাপেবিলিটি নেই। এটাকে আপনাকে বুঝতে হবে যে মিসাইল শুধু থাকলেই হয় না, তার ছোড়া লঞ্চিং প্যাড থাকা যায়। এই লঞ্চিং প্যাড পার্ট হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। ইরানের অধিকাংশ, এবার দেখুন লঞ্চিং প্যাড দু রকমের হয়, মোবাইল আর স্ট্যাটিক। এবার মোবাইল করলে আপনি ট্রাকের পেছনে চড়ে করছেন, এবার ট্রাকের পেছনে চড়ে আপনি যেই করছেন স্যাটেলাইটে ক্যাপচার হয়ে যাচ্ছে, ও সঙ্গে সঙ্গে ইরান থেকে সঙ্গে সঙ্গে ইসরায়েল বা ইউএসের নেভি থেকে মিসাইল ছুড়ে সেটাকে খুঁজে পেতে সেই মোবাইল ট্র্যাকটাকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিচ্ছে, কারণ আপনি তো পালাতে পারবেন না 5-6 মিনিটের মধ্যে সেই মোবাইল ট্র্যাকারটা থেকে। তো ন্যাচারালি ইরানের যত মোবাইল লঞ্চার ছিল, আমি আবার বলছি যে প্রতিদিনই ধ্বংস হচ্ছে এবং আস্তে আস্তে ইরান আর ছুটতে পারবে না। তো যদি মোবাইল লঞ্চার ধ্বংস হয়ে যায়, নেক্সট হচ্ছে যে কংক্রিট, অর্থাৎ পাহাড়ের মধ্যে কংক্রিটের মধ্যে থেকে যদি মোবাইল মানে যদি মিসাইল ছুটতে পারে, কিন্তু সেটা আরও ডেঞ্জারাস। যে মুহূর্তে আপনি একটা মিসাইল ছুটছেন সেই মুহূর্তে স্যাটেলাইট ধরে নিচ্ছে এবং সেইখানে গিয়ে বাস্টা ব্লাঙ্কার বোম ফেলবে তা কয়েক মিনিটের মধ্যে। অর্থাৎ আপনি একবার কেন প্রথম যে 10টা ছুটতে পেরেছেন সেই 10টাই ওই সাইড থেকে হয়ে গেল, তারপর আর ছুটতে পারবে না, সেই সাইডটা সঙ্গে সঙ্গে ভেঙে দেবে। তো মোবাইল লঞ্চার বা কংক্রিট লঞ্চার কোনোটাই কিন্তু ইরানকে বাজাতে পারবে না, বিকজ ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম না থাকলে সেকেন্ড স্ট্রাইকিং ক্যাপেবিলিটি থাকতেই হবে। আমি বারবার করে বলেছিলাম। এবার সেকেন্ড স্ট্রাইকিং ক্যাপেবিলিটি একমাত্র থাকতে গেলে আপনাকে অর্থাৎ সাবমেরিন থেকে ছুটতে হবে। ব্যাপারটা ভেবে দেখুন, আপনি কোনো মোবাইল লঞ্চারে পাচ্ছেন না শাহিন ফাতার টুকে লঞ্চ করতে, আপনি কোনো বাংকার থেকে পাচ্ছেন না, তাহলে অনলি থার্ড অপশন থাকে হচ্ছে সাবমেরিন। এবার ইন্ডিয়া অ্যাকচুয়ালি লাস্ট 10 বছরে, ইন্ডিয়ারও ছিল না, ইন্ডিয়া লাস্ট 15 বছরে এই সেকেন্ড স্ট্রাইকিং ক্যাপেবিলিটিটা তৈরি করেছে। ইন্ডিয়ার প্রচুর সাবমেরিন বলছি, মোটে 3টে কি 4টে সাবমেরিনে অ্যাকচুয়ালি অগ্নি ব্যালিস্টিক মিসাইল বসানো আছে। তাতে ইচ্ছা করলে নিউক্লিয়ার বা কনভেনশনাল ওয়ারহেড দুটোই দিতে পারে। অর্থাৎ ইন্ডিয়ার যদি স্ট্রাইকিং ক্যাপেবিলিটি নষ্টও হয়ে যায়, ল্যান্ড ক্যাপেবিলিটি, মোবাইল ক্যাপেবিলিটি, সাবমেরিন থেকে করতে পারবে। আর ইউএসের তো সাংঘাতিক সেকেন্ড স্ট্রাইক ক্যাপেবিলিটি আছে। ইনফ্যাক্ট ইউএসের 2 টাইপের সাবমেরিন আছে, একটা অ্যাটাক সাবমেরিন, একটা হচ্ছে সেকেন্ড স্ট্রাইক সাবমেরিন। সেকেন্ড স্ট্রাইক সাবমেরিনগুলো হচ্ছে সমস্ত মিসাইল বয়ে নিয়ে বেড়ায়, যে কোনো সময় যদি ইউএসের সমস্ত মোবাইল মানে সমস্ত লঞ্চিং প্যাডকেও ধ্বংস করে দেন, ও সাবমেরিন থেকে মিসাইল ছুটবে। তো এটা করা অত্যন্ত এক্সপেন্সিভ ছিল ইরানের পক্ষে। এইখানটাতেই কনভেনশনাল টেকনোলজির দরকার ছিল, সেটা ইরান করতে পারেনি, এবং যার ফলে যেটা হচ্ছে আজকে কিন্তু ইরানের মোবাইল লঞ্চার প্রচুর ধ্বংস করে দিয়েছে। যত পাহাড় থেকে ছুটছিল শয়ে শয়ে ঘাঁটি ধ্বংস হয়ে গেছে, অবভিয়াসলি আর অল্প কিছুই পড়ে রয়েছে, ইটস অলমোস্ট নাথিং। তো দিস শোজ দ্য কমপ্লেক্সিটি অফ দ্য টেকনোলজি ইন এ ওয়ার। তো ইরান ডেফিনেটলি শাহিন 132 যে ড্রোনটা, ওটা তো ওরা রাশিয়াকেও বিক্রি করে, ওটা থেকে নকল করে আমেরিকাও টেকনোলজি বানিয়েছে ছোটো ড্রোনের। তো ডেফিনেটলি ইরানের হাজার হাজার ড্রোন থাকা সত্ত্বেও, হাজার হাজার মিসাইল থাকা, ভালো ফাতের টু মতো মিসাইল থাকা সত্ত্বেও, মেন প্রবলেম আবার বলছি সেকেন্ড স্ট্রাইকিং ক্যাপেবিলিটি, লঞ্চিং প্ল্যান নেই। অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি ইসরায়েল এবং ইউএস পাঞ্চ করে গেছে লাস্ট কয়েকদিন ধরে। ফলে লাস্ট 2 দিনে, পরশু দিনকে অল্প কিছু মেরেছে, আজকে প্রায় আরও কমে এসছে, এবং এটা আস্তে আস্তে আরও কমে আসবে। তো ইরানের কাছে এখন এমন অবস্থা হয়ে যাবে যে তাদের কাছে মিসাইল থাকলেও, ড্রোন থাকলেও লঞ্চ করার হবে, করতে পারবে না। দিস ইজ গোয়িং টু বি দ্য বিগেস্ট প্রবলেম। এটা কিন্তু আমি যুদ্ধের প্রথম দিনই বলেছিলাম, দিস ইজ গোয়িং টু বি দ্য প্রবলেম, যেহেতু ইরান সাবমেরিন থেকে লঞ্চ করার ক্যাপেবিলিটি তৈরি করেনি।